আচ্ছা, সেলিম খান ছোট করে একটু ঝাড়খণ্ড প্রসঙ্গে আসি যে আমরা দেখেছি আপনি নির্বাচনী প্রচারের কথা বলছিলেন যে স্থানীয় নির্বাচন আর লোকসভা নির্বাচন দুটোর আসলে মাত্রা কিছুটা ভিন্ন। সেই জায়গাটা আমরা দেখেছি বিজেপি নেতারা ঝাড়খণ্ডে প্রচারণা চালানোর সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলেছিল, পাশাপাশি ঝাড়খণ্ডে যারা থাকেন স্থানীয় যারা উপজাতি যারা তারা অধিকার বঞ্চিত হচ্ছে এইসব বিষয় নিয়ে কথা বলেছিল। তারপরেও কেন ঝাড়খণ্ডে বিজেপি জনপ্রিয়তা পেল না? তো প্রথম কথা হচ্ছে যে সেন্টিমেন্ট নিয়ে খেলা, এটা তো ধরেন পলিটিক্সের একটা বড় পার্ট। আচ্ছা, সেন্টিমেন্ট এবং মানে পারসেপশন, এটা নিয়ে খেলা। ওইখানে বিজেপি তাদের একটা ধারণা ছিল যে বাংলাদেশি অনুপ্রবেশকারী অমুক তমুক বিশেষত মুসলমানদের টার্গেট করে অনুপ্রবেশকারী নানা ধরনের সিল মেরে দিতে পারলে এইটা হয়তো ওইখানকার যে স্থানীয় স্থানীয়রা বাসিন্দা, যে যে ঝাড়খণ্ডে তো আপনার আদিবাসী সংখ্যাই বেশি, ফলে তাদের মন জয় করা অনেক সহজ হবে। এবং এইটা তাদের মধ্যে আসছে, কিন্তু ঝাড়খণ্ডে গত লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি সবচেয়ে বেশি আসন জিতেছিল। মানে যারা যে জেএমএম বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার চেয়েও বা কংগ্রেস জোটের চেয়েও কিন্তু এনডিএ জোট অনেক বেশি আসন লোকসভা নির্বাচন। সুতরাং তারা আত্মবিশ্বাসী থাকতেই পারে। দুই নম্বর হচ্ছে যে আপনার যে এই এনডিএ, এই ইন্ডিয়া জোট বা আপনার জেএমএম এরাই কিন্তু ক্ষমতায় ছিল, ফলে তাদের একটা ইনকামবেন্সি ছিল। যে যে জায়গায় প্রচার চালানো দরকার সেই সেই জায়গায় প্রচার চালিয়েছেন, কিন্তু সেখানে কোনো কাজ হয়নি। এই কারণে আপনি যদি দেখেন ঠিক যে কাজটি রাহুল গান্ধীরা করতে পারেন নাই, সেই কাজটি কিন্তু আপনার ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী যে জেএমএম নেতা মিস্টার সোরেন, সেই কাজটি কিন্তু করেছেন। তিনি পুরো রাজ্যে এই নির্বাচনের সময় 600 র্যালি করেছেন। সেটা ছোট বড় মাঝারি যে কোনো ধরনের। তার মানে তিনি ওইরকম একটা ছোট রাজ্যে 600 র্যালি করা মানে প্রত্যেকটা মানুষের কাছে তিনি পৌঁছে গিয়েছেন এবং তার রেজাল্ট কিন্তু তিনি হাতে নাতে পেয়েছেন। দেখেন যে এই 81টা আসনের মধ্যে এই বিজেপির দোর্দণ্ড প্রতাপের মধ্যে যে 56টা আসন জেতা তো কম কথা না। তারপরে হচ্ছে যে তিনি সাধারণ মানুষের জন্য অনেকগুলো কর্মসূচি নিয়েছেন, যেগুলো সরাসরি সাধারণ মানুষের কাছে বা নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায়। এই নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছানো এই স্ট্র্যাটেজি কিন্তু ভারতে অনেক আগেই শুরু হয়েছে, যেটা শুরুটা বলা যায় যে অরবিন্দ কেজরিওয়াল করেছিলেন, সেইটা পরে রেপ্লিকেট করেন মমতা ব্যানার্জি সেইটাকে। এবং এখানে একটা খুবই লক্ষণীয় বিষয় যে টার্গেটটা করা হচ্ছে নারীদের। আচ্ছা, এই মহারাষ্ট্রেও যেটা করা হয়েছে যে নারীদেরকে টার্গেট করে তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1,500 টাকা কোনো রকম কথা ছাড়াই নারীদেরকে দেয়া হচ্ছে। আচ্ছা সেলিম খান, ছোট করে শেষে জানি আপনার কাছ থেকে যে আসলে বিজেপির জিতে যাওয়া কিংবা কংগ্রেসের জিতে যাওয়া যাই হোক, নরেন্দ্র মোদী কি আরো বেশি শক্তিশালী হচ্ছেন? এ বিষয়ে কারোর তো কোনো মানে সন্দেহ থাকা, অন্তত মহারাষ্ট্রের এই নির্বাচনের ফলাফল প্রকাশের পরে কোনো সন্দেহ থাকা উচিত না যে নরেন্দ্র মোদী আগের তুলনায় শক্তি। কেন আগের তুলনায় বলা হচ্ছে? কারণ যেটা আমরা আগে আলোচনায় বলেছিলাম যে 24শে জুন 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে নরেন্দ্র মোদীর টিমের যে ফলাফল বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির যে ফলাফল, সেটা নরেন্দ্র মোদীর ইমেজ এবং তার ইয়েকে প্রচণ্ডভাবে ধাক্কা দিয়েছিল এবং সবাই ধরে নিয়েছিল নরেন্দ্র মোদীর আর দলকে জেতানোর ক্ষমতা নেই। এই জায়গায় একটু মানে হালকা করে বলে রাখা দরকার যে নরেন্দ্র মোদী এই হারের পরে কিন্তু বিজেপি বা আরএসএস এর পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে কিন্তু একটু হলেও মানে আটকে দেয়া হয়েছে। তিনি আর আগের মতো এককভাবে গিয়ে আমি সব এটা বলতে পারছেন না। তিনি হরিয়ানার মতো রাজ্যে মাত্র 6টি জনসভা করতে পেরেছিলেন, মহারাষ্ট্রে তাকে 9টি জনসভা করতে দেওয়া হয়েছে। তার মানে আরএসএস প্রমাণ করতে চাচ্ছে বা বিজেপি নেতৃত্ব প্রমাণ করতে চাচ্ছে যে তারা নরেন্দ্র মোদী ছাড়াও তাদের এই সাফল্য সম্ভব। কিন্তু এই যে স্ট্র্যাটেজি বা কৌশল, যে কোন কৌশলে একটা রাজ্যের মানুষের মন জিততে গেলে কোন কৌশল অবলম্বন করতে হবে, সেই কৌশলে কিন্তু এখনো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি এরা আনপ্যারালাল। ফলে নরেন্দ্র মোদী যে মানে 2024-এর 4 জুন যে জিনিসটা খুইয়েছিলেন, সেই জিনিসটা তিনি ইতিমধ্যে গেন করে ফেলেছেন। ইতিমধ্যে তার তিনি যথেষ্ট এই মুহূর্তে শক্তিশালী। ইতিমধ্যে আন্তর্জাতিকভাবেও তার ধরেন গ্রহণযোগ্যতা, তিনি তার বন্ধু বলে দাবি করেন বা তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসছেন,
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আপনার ভারত সফরে আসতে চলেছেন। তারপরে চীনের সঙ্গে যে সীমান্ত সমস্যা ছিল সেটা তিনি চুক্তি করে মিটিয়ে ফেলেছেন। ফলে নরেন্দ্র মোদীর চেয়ে এই মুহূর্তে সুখী মানুষ কেউ আছে বলে অন্তত আমি মনে করি না। ধন্যবাদ সেলিম খান। নরেন্দ্র মোদীর এই শক্তিশালী হাত আরও কত শক্তিশালী থাকে সেটা অন্তত আমরা ফেব্রুয়ারির পরেও হয়তো বুঝতে পারবো, কারণ ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচন আছে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে চোখ রাখুন। দেশ বিদেশের যে কোনো খবর জানতে ভিজিট করুন itbvd.com।